আমরা গ্রাম থেকে শহরে আসার পর আমার স্বামীর চাকরি চলে যায়। তারপর 3 মাসের বাসা ভাড়া দিতে না পারায় বাড়ি মালিক যা করলেন। হ্যালো আমার দুষ্টু বন্ধুরা, কেমন আছো সবাই? চলো গল্পটা শুরু করা যাক। শেষের দিকে মজা পাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের গ্রাম থেকে এই শহরের জীবনটা অনেক আলাদা। গ্রামের মাটি আর মানুষের গন্ধ এখানে নেই। এখানে আছে কংক্রিটের জঙ্গল আর গাড়ির হর্ন। গ্রাম থেকে শহরে এসে রফিক একটা রিকশা কিনল। তখন শহরের জীবনে আমাদের পরিচয় হলো নুরুদ্দিন শেখের সাথে। নুরুদ্দিন শেখ এই শহরের একজন বড় ভূমি ব্যবসায়ী। লোকে তাকে এক নামে চেনে। নুরুদ্দিন সাহেব একটা 4 তলা বাড়ির মালিক, আর রফিকের রিকশাটা তিনি ভাড়া নিতেন। নুরুদ্দিন সাহেব প্রায় রফিকের রিকশায় চড়তেন। রফিক আমাকে প্রায় তার কথা বলতো। রুনু, নুরুদ্দিন সাহেব অনেক ভালো মানুষ। আমাদের মতো গরিবদের জন্য তার দরদ অনেক। তিনি বিনা পয়সায় কত মানুষকে সাহায্য করেন। রফিকের কথা শুনে আমি বিশ্বাস করতাম যে নুরুদ্দিন সাহেব একজন মহৎ মানুষ। তিনি দেখতেও বেশ ভালো, বয়স্ক হলেও তার চালচলন বেশ আকর্ষণীয়। তার কথায় একটা মাধুর্য ছিল যা মানুষকে আকৃষ্ট করত। আমাদের বিয়ের পর একদিন রফিক আমাকে বলল, রুনু, কালকে তুমি নুরুদ্দিন সাহেবের সাথে দেখা করবে। তিনি আমাদের বাড়িতে এসেছেন। আমি অবাক হয়েছিলাম। কারণ একজন এত বড় মানুষ কেন আমাদের মতো গরিবের বাড়িতে আসবেন? রফিক বলল, তিনি আমার জন্য একটা জমি দেখিয়েছেন, সেখানে তিনি আমাদের বাড়ি বানানোর জন্য সাহায্য করবেন। আমি খুশিতে আত্মহারা হয়েছিলাম। রফিক আমাকে নুরুদ্দিন সাহেবের সামনে নিয়ে গেল। আমি প্রথমবার দেখলাম তাকে। তিনি আমাকে দেখে হাসলেন আর বললেন, বিয়ের পর রফিকের ভাগ্য খুলেছে। রুনু, তুমি খুব ভাগ্যবতী। আমি তার কথায় মুগ্ধ হয়েছিলাম। তিনি আমাদের সামনে বসে বললেন, রফিকের জন্য আমি একটা বাড়ি বানাতে চাই। সে আমার ছোট ভাইয়ের মতো। নুরুদ্দিন সাহেব আমাদের শহরের পশ্চিম দিকে একটা বিশাল গেস্ট হাউসের মতো বাড়ি দিলেন। বাড়ির নাম ছিল স্বপ্নীল কুটির। সত্যিই আমাদের কাছে এটা একটা স্বপ্নের মতো ছিল। রফিক আমাকে বলল, রুনু, তোমার স্বপ্নের বাড়ি। নুরুদ্দিন সাহেব আমাদের জন্য এটা করেছেন। আমি রফিকের কথা শুনে খুশিতে কেঁদে ফেললাম। রফিক আমাকে বলল, রুনু, আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমাকে রানীর মতো রাখব? আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম। আমরা স্বপ্নীল কুটিরে চলে গেলাম। সেখানে থাকার পর আমাদের জীবনটা পাল্টে গেল। নুরুদ্দিন সাহেব প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। তিনি আমাদের সঙ্গে হাসাহাসি করতেন, মজা করতেন। তিনি আমাদের জন্য অনেক উপহার আনতেন। আমার কাছে মনে হতো তিনি একজন দেবতা। একদিন রাতে যখন আমি আর রফিক ঘুমিয়েছিলাম, তখন আমি একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা খুব ধীরে ধীরে আসছিল, যেন অনেক দূর থেকে। আমি রফিককে জাগিয়ে বললাম, রফিকের, নুরুদ্দিন সাহেবের বাড়ি থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আসছে। রফিক বলল, রুনু, তুমি স্বপ্ন দেখছ? এত রাতে কেউ কান্নাকাটি করে না। আমি তার কথা বিশ্বাস করলাম না, কারণ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি রফিককে অনেকবার জিজ্ঞাসা করলাম, রফিকের, তুমি কেন কিছু শুনতে পাচ্ছ না? রফিক বলল, রুনু, তুমি হয়তো একটু ক্লান্ত। তুমি ঘুমাতে চেষ্টা করো। আমি তার কথা বিশ্বাস করলাম না, কারণ আমি শুনতে পাচ্ছিলাম। আমার মনে একটা সন্দেহ জন্ম নিয়েছিল। নুরুদ্দিন সাহেবের বাড়িতে কে কান্নাকাটি করছে? কেন করছে? প্রতিদিন রাতে আমি একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেতাম। রফিক আমাকে বলতো, রুনু, তোমার মাথা ঠিক নেই। তুমি কেন এত চিন্তা করছো? আমি তার কথায় রাগ করতাম। একদিন আমি রাতে উঠে গেলাম। আমি নুরুদ্দিন সাহেবের বাড়িতে গেলাম। বাড়ির ভেতরে ঢুকতে পারলাম না, কারণ গেট বন্ধ ছিল। আমি বাইরে থেকে তার ঘরের দিকে তাকালাম। জানালার ভেতর দিয়ে দেখলাম নুরুদ্দিন সাহেব একটা মেয়ের সাথে কথা বলছেন। মেয়েটি কান্নাকাটি করছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি আবার ফিরে এলাম। এইভাবে কয়েকদিন কেটে গেল। আমার মনে একটা অস্থিরতা বাড়তে লাগলো।
আমি নুরুদ্দিন সাহেবের প্রতি আমার বিশ্বাস হারাতে শুরু করলাম। একদিন রাতে যখন আমি আর রফিক ঘুমিয়েছিলাম, তখন আমি আবার একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি উঠে গিয়ে রফিককে বললাম, রফিকের, আমি আর থাকতে পারছি না। আমি এখন নুরুদ্দিন সাহেবের বাড়িতে যাব। রফিক বলল, রুনু, তুমি পাগলের মতো কথা বলছো। এত রাতে তুমি কোথায় যাবে? আমি তার কথায় কান দিলাম না। আমি বললাম, আমি এখন নুরুদ্দিন সাহেবের বাড়িতে যাব। আমি জানতে চাই কে কান্নাকাটি করছে। আমি স্বপ্নিল কুটির থেকে বেরিয়ে নুরুদ্দিন সাহেবের বাড়ির দিকে গেলাম। গেট খোলা ছিল। আমি ভেতরে ঢুকে গেলাম। আমি নুরুদ্দিন সাহেবের ঘরের দিকে গেলাম। ঘরের দরজা খোলা ছিল। আমি ভেতরে ঢুকে গেলাম। আমি দেখলাম নুরুদ্দিন সাহেব একটা মেয়েকে জোর করে ধরে রেখেছেন। মেয়েটি কান্নাকাটি করছে। মেয়েটি বলছিল, নুরুদ্দিন সাহেব, আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে অনুরোধ করছি। নুরুদ্দিন সাহেব হাসছিলেন। তিনি বললেন, তোমার স্বামী আমার কাছ থেকে টাকা নিয়েছে। এখন তুমি আমাকে সব কিছু দেবে। আমি এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে হচ্ছিল আমি একটা ভয়ানক দুঃস্বপ্নের মধ্যে আছি। আমি নুরুদ্দিন সাহেবের কাছে গিয়ে বললাম, নুরুদ্দিন সাহেব, আপনি এটা কি করছেন? নুরুদ্দিন সাহেব আমাকে দেখে চমকে গেলেন। মেয়েটি এই সুযোগে পালিয়ে গেল। নুরুদ্দিন সাহেব আমাকে দেখে বললেন, রুনু, তুমি এখানে কেন? তুমি এটা কি করছো? আমি বললাম, নুরুদ্দিন সাহেব, আমি আপনাকে একজন মহৎ মানুষ মনে করতাম, কিন্তু আপনি এতটা খারাপ আমি ভাবতেও পারিনি। নুরুদ্দিন সাহেব আমাকে ধরে ফেললেন। তিনি বললেন, রুনু, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার হয়ে যাও। আমি তার কথায় অবাক হয়ে গেলাম। আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, নুরুদ্দিন সাহেব, আমি আপনাকে ঘৃণা করি। আমি আপনার এই বাড়িতে আর থাকতে চাই না। আমি বেরিয়ে এলাম। আমার মন ভেঙে গিয়েছিল। আমি রফিকের কাছে ফিরে এলাম। রফিক আমার দিকে তাকিয়ে বলল, রুনু, তোমার কি হয়েছে? আমি তাকে বললাম, রফিকের, নুরুদ্দিন সাহেব একজন খারাপ মানুষ। তিনি গরিব মেয়েদের উপর নির্যাতন করেন। রফিক আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সে বলল, রুনু, তুমি কি বলছো? আমি তাকে সব কিছু বললাম। রফিক আমার কথা বিশ্বাস করল। সে বলল, রুনু, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমরা স্বপ্নিল কুটির থেকে বেরিয়ে গেলাম। আমরা আবার আমাদের গ্রামের বাড়িতে ফিরে গেলাম। আমাদের গ্রামের বাড়িতে ফিরে আসার পর রফিক আমাকে বলল, রুনু, আমি জানি আমরা আবার গরিব হয়ে গেছি, কিন্তু আমরা আবার নতুন করে শুরু করব। আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম। আমি বললাম, রফিকের, আমি তোমার পাশে আছি। আমরা আবার নতুন করে শুরু করব। আমাদের নতুন জীবন শুরু হলো। আমরা গ্রামের বাড়িতে আবার ফিরে গেলাম। রফিক আবার রিকশা চালাতে লাগলো। আমাদের জীবন আবার আগের মতো হয়ে গেল। কিন্তু আমি আর রফিক একে অপরের পাশে ছিলাম। আমাদের ভালোবাসা আরও গভীর হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম, ভালোবাসা মানে শুধু টাকা পয়সা নয়, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা। প্রথম পর্বের শেষটা যেন একটা ছোট নদীর মতো, যেটা হঠাৎ করেই সাগরের মোহনায় মিশে গেছে। রুনু আর রফিকের জীবনটা হঠাৎ করেই থমকে গিয়েছিল, কিন্তু তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল। তবে শহরের জীবন, বিশেষ করে নুরুদ্দিন শেখের মতো মানুষের জীবন, এত সহজে শেষ হয় না। সে যেন একটা বিশাল বটবৃক্ষ, যার শিকড় অনেক গভীরে। গ্রামের সবুজ ধানক্ষেতের মধ্যে বসে রফিক আমাকে বলল, রুনু, আমি জানি আমরা আবার নতুন করে শুরু করব, কিন্তু নুরুদ্দিন শেখকে আমি সহজে ছাড়ব না। আমি তার কথায় অবাক হয়েছিলাম। রফিক শান্তভাবে বলল, রুনু, তুমি ভয় পেও না। আমি সবকিছু ভেবেচিন্তে বলছি। আমি রফিকের কথায় মুগ্ধ হয়ে গেলাম। আমি তাকে বললাম, রফিকের, আমি তোমার পাশে আছি। আমরা গ্রামের জীবন শুরু করলাম। রফিক রিকশা চালাতে লাগলো। আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। তবে রফিক মাঝে মাঝে শহরে যেত। সে আমাকে বলতো, রুনু, আমি কিছু জিনিস জানতে চাই। নুরুদ্দিন শেখের ব্যাপারে কিছু খবর নিতে চাই।
আমি তাকে নিষেধ করিনি। আমি জানতাম রফিকের মনে একটা তীব্র জেদ ছিল। একদিন রফিক শহরে গিয়ে ফিরে এসে আমাকে বলল, রুনু, নুরুদ্দিন শেখের একটা গোপন ব্যবসা আছে। সে গরিব মেয়েদের ধরে নিয়ে গিয়ে তাদের উপর নির্যাতন করে। এই কাজটা সে অনেক বছর ধরে করছে। আমি তার কথা শুনে কেঁদে ফেললাম। রফিক বলল, রুনু, আমরা এই কাজটা থামাতে চাই। আমরা এই কাজটা বন্ধ করতে চাই। আমি তার কথায় রাজি হলাম। আমরা শহরের কয়েকজন গরিব মানুষের সাথে যোগাযোগ করলাম। তারা আমাদের সাহায্য করতে রাজি হল। আমরা একটা দল তৈরি করলাম। আমরা নুরুদ্দিন শেখের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করলাম। আমরা শহরের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে পোস্টার লাগালাম। আমরা মানুষের কাছে তার আসল রূপটা তুলে ধরলাম। শহরের মানুষ প্রথমে আমাদের বিশ্বাস করল না। তারা নুরুদ্দিন শেখকে একজন মহৎ মানুষ মনে করত। কিন্তু আমাদের আন্দোলন যখন বড় হতে লাগল, তখন মানুষের মনে একটা সন্দেহ জন্ম নিল। তারা নুরুদ্দিন শেখের ব্যাপারে আরও কিছু জানতে চাইল। নুরুদ্দিন শেখ আমাদের আন্দোলন দেখে ভয় পেয়ে গেল। সে আমাদের হুমকি দিতে শুরু করল। সে আমাদের বাড়িতে লোক পাঠালো। তারা আমাদের হুমকি দিল, যদি তোমরা চুপ না থাকো তাহলে তোমাদের জীবন শেষ করে দেব। আমরা ভয় পেলাম না। আমরা আরো দৃঢ় হয়ে উঠলাম। একদিন রাতে যখন আমি আর রফিক ঘুমিয়েছিলাম, তখন কিছু লোক আমাদের বাড়িতে এলো। তারা আমাদের আক্রমণ করল। রফিক তাদের সাথে যুদ্ধ করল। কিন্তু তারা অনেক শক্তিশালী ছিল। তারা রফিককে মেরে ফেলল। আমি রফিককে দেখে চিৎকার করে কেঁদে ফেললাম। আমি রফিকের মৃত্যুর পর ভেঙে পড়লাম। আমার জীবনটা সম্পূর্ণ শূন্য হয়ে গেল। আমি একা হয়ে গেলাম। আমি আর থাকতে পারলাম না। আমি নুরুদ্দিন শেখের কাছে গেলাম। আমি তাকে বললাম, নুরুদ্দিন শেখ, তুমি আমার স্বামীকে মেরে ফেলেছ। তুমি আমার জীবন শেষ করে দিয়েছ। আমি তোমাকে ক্ষমা করব না। নুরুদ্দিন শেখ আমাকে দেখে হাসলেন। তিনি বললেন, রুনু, তোমার স্বামী একজন বোকা ছিল। সে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। আমি তাকে মেরে ফেলেছি। আমি তার কথায় রাগ করে বললাম, আমি তোমার বিরুদ্ধে প্রতিশোধ নেব। নুরুদ্দিন শেখ বললেন, তুমি কি করবে? তুমি তো একজন একা মেয়ে। আমি তার কথা শুনে ভাবলাম। আমি তাকে বললাম, আমি এখন তোমার বিরুদ্ধে প্রতিশোধ নেব। আমি তোমাকে শেষ করে দেব। নুরুদ্দিন শেখ বললেন, তুমি কি করবে? আমি তাকে বললাম, আমি তোমাকে পুলিশে দেব। নুরুদ্দিন শেখ হাসলেন। তিনি বললেন, পুলিশ আমার হাতে আছে। তুমি কি করবে? আমি তার কথায় হতাশ হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম নুরুদ্দিন শেখকে পরাজিত করা অসম্ভব। আমি ফিরে এলাম। আমি গ্রামের বাড়িতে ফিরে এলাম। আমি একা হয়ে গেলাম। আমি রফিকের কথা ভাবলাম। আমি ভাবলাম, রফিক, আমি তোমাকে ভুলে যাব না। আমি তোমার জন্য প্রতিশোধ নেব। একদিন আমি শহরের এক সাংবাদিকের সাথে যোগাযোগ করলাম। তার নাম ছিল শফিক। সে একজন খুব সৎ এবং সাহসী সাংবাদিক ছিল। আমি তাকে নুরুদ্দিন শেখের ব্যাপারে সবকিছু বললাম। শফিক আমার কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, রুনু, আমি তোমার পাশে আছি। আমি তোমার জন্য সাহায্য করব। শফিক আমার কথা বিশ্বাস করল। তিনি নুরুদ্দিন শেখের বিরুদ্ধে তদন্ত শুরু করলেন। তিনি কিছু গোপন তথ্য সংগ্রহ করলেন। তিনি কিছু মেয়েদের সাথে কথা বললেন, যারা নুরুদ্দিন শেখের হাতে নির্যাতিত হয়েছিল। তারা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু শফিকের সাহস দেখে তারা কথা বলতে রাজি হল। শফিকের তদন্তের পর তিনি নুরুদ্দিন শেখের বিরুদ্ধে একটা বিশাল আর্টিকেল লিখলেন। এই আর্টিকেলটা শহরের সব খবরের কাগজে প্রকাশিত হল। শহরের মানুষ নুরুদ্দিন শেখের আসল রূপটা জানতে পারল। তারা সবাই হতবাক হয়ে গেল। শহরের মানুষ নুরুদ্দিন শেখের বিরুদ্ধে আন্দোলন শুরু করল। তারা তার বাড়িতে হামলা করল। তারা তার ব্যবসা বন্ধ করে দিল। নুরুদ্দিন শেখ আর কোথাও যেতে পারলেন না। তিনি পুলিশে ধরা পড়লেন। নুরুদ্দিন শেখের বিচার হল। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। আমি এই খবর শুনে খুশি হলাম।
আমি রফিকের কবরের সামনে গেলাম। আমি তাকে বললাম, রফিকের, আমি তোমার জন্য প্রতিশোধ নিয়েছি। আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। আমি শফিকের সাথে বিয়ে করলাম। আমরা গ্রামের বাড়িতে থাকলাম। শফিক একজন ভালো মানুষ ছিল। সে আমাকে অনেক ভালোবাসত। আমাদের নতুন জীবন শুরু হলো। আমি রফিকের স্মৃতি ভুললাম না। আমি রফিকের স্মৃতি হৃদয়ে রেখে দিলাম। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে টাকা পয়সা এবং ক্ষমতা দিয়ে সবকিছু কেনা যায় না। অনেক সময় ক্ষমতার অপব্যবহার হয়, কিন্তু সত্য এবং ন্যায়ের জয় সবসময় হয়। আমাদের জীবনে অনেক বাধা আসবে, কিন্তু আমাদের সৎ এবং নির্ভীক থাকতে হবে। ভালোবাসা মানে শুধু শারীরিক আকর্ষণ নয়, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, একে অপরের প্রতি বিশ্বাস রাখা। আর সত্য সবসময় জয় হবে, তা যতই কঠিন হোক না কেন। হ্যালো বন্ধুরা, গল্পটা এই পর্যন্ত। আপনাদের গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমাদের নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাবে। আজকে এখানেই শেষ, দেখা হচ্ছে কাল রাত 9টায়।